আহ, আগে, আমার মনে হয় প্রথমে স্ট্যাক ফাউন্ডেশনের একটা আহ, পরিচয় দিতে পারি আমরা। স্ট্যাক ফাউন্ডেশন হচ্ছে সাস্টেনেবল টেকনোলজি অ্যাডাপ্টেশন ফর ক্লাইমেট চেঞ্জ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেট চেঞ্জের অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশনের জন্য যে টেকনোলজি দরকার তার পেছনে রিসার্চ, এবং সেই টেকনোলজি গুলাকে কিভাবে আমরা বাংলাদেশে আমাদের ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টকে কমানোর জন্য ব্যবহার করতে পারি সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান। আমরা আপাতত অ্যাওয়ারনেস বিল্ডিং এবং বিভিন্ন রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত আছি। তো আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিং একটা ইনিশিয়েটিভ হিসাবে এই এল নিনো বিষয়ে আজকে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। একটু কাইন্ডলি আপনাদের মাইকটা মিউট করবেন। আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি আর আমাদের আজকের আলোচনা। প্রথমে যদি আমরা আসি যে এল নিনো, এই টার্মিনোলজিটা আসলে কি মিন করে। কথাটা অনেক বাজওয়ার্ড, এখন আমরা অনেক জায়গাতেই দেখি। তো এল নিনো একটা স্বাভাবিক ও প্রাকৃতিক ঘটনা, যেটা সাধারণত 2 থেকে 7 বছর অন্তর অন্তর ঘটে থাকে। এবং এই ঘটনাটা 9 মাস থেকে 12 মাস বা 1 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘটনাটার নাম এল নিনো দেওয়ার কারণ হচ্ছে আপনার স্প্যানিশ জেলেরা তারা দেখলো যে যীশুখ্রিস্টের জন্মদিনের যে সময়টা, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকটা, এই সময়ে পেরু অঞ্চলের দিকে উষ্ণ পানির স্রোত অনেক বেড়ে যায়। তো এবং এই উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে একই সাথে সেখানে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়। ঝড় বন্যা বা খরা, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, এই ধরনের অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তো এজন্য তারা এটার, যেহেতু যীশু খ্রিস্টের জন্মের কাছাকাছি, তাই তারা এটাকে দ্য ক্রাইস্ট চাইল্ড বা স্প্যানিশে এল নিনো বলে থাকে। তো এল নিনোতে আসলে সাধারণত যেটা হয়, আমরা যদি প্রশান্ত মহাসাগরের ম্যাপটা মানচিত্রটা দেখি, প্রশান্ত মহাসাগরের মানচিত্র অনুযায়ী তার পূর্ব দিকে অবস্থান অবস্থান করছে হচ্ছে পেরু বা দক্ষিণ আমেরিকার অঞ্চলটা, এবং পশ্চিম দিকে অবস্থান করছে ইন্দোনেশিয়া ফিলিপিন্সের অঞ্চলটা। তো আমরা যদি বিষুবরেখা বরাবর সাধারণ বছরগুলাতে দেখি, তাহলে দেখা যায় যে বাণিজ্য বায়ুটা বাণিজ্য বায়ুটা আপনার পশ্চিম পূর্ব থেকে পশ্চিমে আসছে। এই যে যদি আমরা দেখি যে বৈজ্ঞানিক কারণ, যে স্বাভাবিক অবস্থায় বাণিজ্য বায়ুটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে এশিয়ার দিকে। এবং স্বাভাবিক অবস্থাতে যে উষ্ণ পানি যেটা, এই উষ্ণ পানিটা যেহেতু হচ্ছে বাণিজ্য বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে এটা প্যাসিফিক ওশেনে পেরুর দিক থেকে ইন্দোনেশিয়া ও এশিয়ার দিকে ঠেলে নেওয়া হয়। তো এবং যেহেতু ওখান থেকে গরম পানি সরে যাচ্ছে পেরুর ওই অঞ্চলের সমুদ্র থেকে, যার কারণে নিচ থেকে আপনার ঠান্ডা পানি উঠে আসার সুযোগটা পাচ্ছে। আমরা যেহেতু জানি যে ভারী পানির ওজন গরম পানি থেকে বেশি, যার কারণে উপরে যদি আপনার একটা গরম পানির লেয়ার থাকে, তাহলে নিচ থেকে ঠান্ডা পানিটা আসলে উঠে আসার সুযোগ কম পায়। তো যখন স্বাভাবিক অবস্থাতে বাণিজ্য বায়ু আপনার দক্ষিণ আমেরিকা থেকে এশিয়ার দিকে প্রবাহিত হচ্ছে, তখন এই গরম পানির স্রোতটা আসলে ঠেলে ইন্দোনেশিয়া ও এশিয়ার দিকে ঠেলে চলে আসে। এর ফলে আপনার পেরু ও ইকুয়েডর অঞ্চলে আপনার ঠান্ডা পানিটা উপরের দিকে আসার সুযোগ পায়। তো এটাই হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো কিন্তু যখন এল নিনো শুরু হয়, এল নিনোর বছরগুলাতে দেখা যায় এই বাণিজ্য বায়ুটা দুর্বল হয়ে পড়ে, বা দুর্বল হতে হতে এক পর্যায়ে দিক পরিবর্তন করে ফেলে, যে অর্থাৎ তখন এশিয়া থেকে আমেরিকার দিকে আপনার বাণিজ্য বায়ু প্রবাহিত হতে থাকে। তো যেই বাণিজ্য বায়ুটা আপনার এশিয়ার দিক থেকে আসা গরম পানির স্রোতটাকে আটকে রাখতো, সেই বাতাসটা দুর্বল হয়ে পড়ায় বা দিক পরিবর্তন করায় আপনার এখন গরম পানিটা আবার পূর্ব আমেরিকার দিকে, সরি, পূর্ব দিকে আমেরিকার দিকে ফেরত আসে। এবং ঠান্ডা যেহেতু সেখানে গরম পানি এসে দখল করে নিচ্ছে পেরু ও ইকুয়েডর অঞ্চলে, সেক্ষেত্রে আমাদের
ঠান্ডা পানি উপরে তোলে ওঠাটাও বন্ধ করে দেয়। এবং এই ঘটনাটার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরের অঞ্চলে আপনার তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। আর যখন এই তাপমাত্রার বৃদ্ধিটা 2 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়, আমরা সেই ঘটনাটাকে বলি হচ্ছে সুপার এলনিনো। তো বিজ্ঞানী ও প্রকৃতিবিদরা আমাদেরকে সতর্ক করেছেন যে 2026-27 সালের দিকে যে এলনিনোটা হবে সেটা সাধারণত সুপার এলনিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি যে প্রজেক্টেড সুপার এলনিনোটা, আহ আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিষুব রেখা বরাবর আপনার উষ্ণ পানির স্রোতটা সেন্ট্রাল আমেরিকার দিকে চলে যাচ্ছে। আর বাণিজ্য বায়ুটাও আপনার দুর্বল হয়ে প্রায় দিক পরিবর্তন করে ফেলেছে, পূর্ব থেকে পশ্চিমে না আসে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো এই যে যে সমুদ্রের অস্বাভাবিক উষ্ণায়নটা, এটা সমুদ্রের জলবায়ু, স্রোত, বায়ু প্রবাহ, মাছের প্রাপ্যতা এবং অনেক কিছু, নেভিগেশন সহ অনেক কিছুর উপরই একটা প্রভাব ফেলে। যে প্রভাবের ফলে আমাদের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী বিভিন্ন জলবায়ু প্রতিক্রিয়া হয়ে থাকে। তো আমরা যদি দেখি যে বৈশ্বিক জলবায়ুতে আসলে এল নিনোর প্রভাব কতটুকু, আপনারা জানেন যে এল এল নিনোটা হচ্ছে, যেহেতু প্রশান্ত মহাসাগরের বিষুব অঞ্চলে হয়, তো বিষুব অঞ্চলের আশেপাশে যে দেশগুলো আছে সাধারণত সেই দেশগুলাতে এর প্রভাবটা প্রকট হয় বেশি। প্রথমে যদি আমরা দক্ষিণ আমেরিকা, পেরু বা ইকুয়েডরের দিকে চিন্তা করি, তাহলে এই সব এলাকায় এল নিনোর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা হয়। দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া বা ফিলিপিন্স, এই অঞ্চলে খরা বা দাবানলের ঝুঁকি বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়া, আমাদের বাংলাদেশ ও ভারত অঞ্চলে আমাদের মৌসুমী বায়ুটা দুর্বল হয়ে পড়ে এবং বৃষ্টিপাত কমে যায়, যার কারণে আমাদের ফসলের ফলন কমে যাওয়া সহ খরা এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। আফ্রিকার দক্ষিণ ও পূর্ব অঞ্চলে খরা ও বন্যা উভয়ই হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে আপনার তীব্র খরা ও দাবানল দেখা যায় এবং উত্তর আমেরিকাতে শীতকালে উষ্ণতা ও বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হয়ে যায়। এখন আমরা যদি বাংলাদেশের ঝুঁকিপূর্ণতার কথা চিন্তা করি বিশেষত, তো বিজ্ঞানীরা বাংলাদেশকে এল নিনো ও লা নিনার প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের যদি লা নিনার কথা বলি, আমরা একটু আগের স্লাইডে যাই। আমাদের এল নিনো কন্ডিশনে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কারণ গরম পানির স্রোতটা এশিয়া থেকে আপনার সেন্ট্রাল আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দিকে পৌঁছে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা এল নিনো বলছি, যখন হচ্ছে সমুদ্রের প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ এবং পূর্ব ভাগের উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আর এর বিপরীত ঘটনা যখন হচ্ছে বাণিজ্য বায়ু অতিরিক্ত শক্তিশালী হয়ে যায় এবং পেরু অঞ্চলে হচ্ছে সমুদ্রের তাপমাত্রা কমতে কমতে প্রায় 3.5 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এই ঘটনাটাকে আমরা হচ্ছে তখন আবার বলি লা নিনা। এল নিনো আর লা নিনা একে অপরের সম্পূরক বা বিপরীত ঘটনা। তো বাংলাদেশে এল নিনোতে বাংলাদেশের ঝুঁকিপূর্ণতার কারণ কি? আমরা ভৌগোলিকভাবে নিম্নভূমি হওয়ার কারণে আমাদের এদিকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে আমরা জানি যে গরম পানি আকারে বৃদ্ধি পায় বেশি, ছড়ায় বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আহ এই জোয়ারের পানি আমাদের নিম্নভূমি অঞ্চলে বেশি প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি করে, বন্যার সম্ভাবনা থাকে সেজন্য। আর আমাদের অধিকাংশ ভূমি সমভূমি, সমতল ভূমি। তো একই সাথে আমাদের রয়েছে উচ্চ জনসংখ্যা এবং ঘনবসতিপূর্ণ আবাসন, যার কারণে আমাদের সামান্য একটা প্রাকৃতিক দুর্যোগও অনেক বড় প্রভাব রাখতে পারে আমাদের জনজীবনে। আমরা জানি যে এল নিনোর প্রভাবে বাংলাদেশ, ভারত এই অঞ্চলগুলোতে মৌসুমী বায়ুটা দুর্বল হয়ে পড়ে। আমাদের মোট বৃষ্টিপাতের 70 থেকে 80 ভাগ আসে হচ্ছে মৌসুমী বায়ু থেকে। তো আমাদের কৃষিকাজ এবং অন্যান্য জলবায়ুর অন্যতম নিয়ামক হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুটা যখন দুর্বল হয়ে পড়ে বা তার ক্যারেক্টারিস্টিকটা যখন চেঞ্জ হয়ে যায়, তখন আসলে আমাদের জলবায়ু এবং অন্যান্য বিষয়ের উপরে মারাত্মক প্রভাব ফেলে। আমরা জানি যে আমাদের যেহেতু কৃষিকাজে বৃষ্টির অনেক ডিপেন্ডেন্সি রয়েছে এবং আমন ধান আমাদের একটা অন্যতম স্টেপল ক্রপ। আর বৃষ্টিপাতের উপরে আমন ধানের নির্ভরশীলতা থাকার কারণে যখন এল নিনোর বছরগুলোতে আমাদের ফলন নষ্ট হয়। এল নিনোর প্রভাবে বাংলাদেশে সাধারণত যে প্রধান যে তিনটা সমস্যা হয়, একটা হচ্ছে বৃষ্টিপাত কমে যাওয়া, আর একটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এবং একই সাথে তাপ প্রবাহ ও খরা। আমরা যদি খরা ও তাপ প্রবাহের কথা চিন্তা করি বাংলাদেশের প্রভাবে, আহ আমাদের ডান সাইডে যে ম্যাপটা আছে, এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের খরা প্রবণ অঞ্চলকে চিহ্নিত করা একটা ম্যাপ। আমরা লাল অংশ যেখানে তীব্র, সেখানে খরার
খরা বা পানি শূন্যতার পরিমাণও তীব্র হয়। আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলটা খরা প্রবণ বেশি। তো যার কারণে উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে এল নিনোর সময়ে খরা বা ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। প্লাস একই সাথে এল নিনোতে যে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ সৃষ্টি হয়, এতে আমাদের ফসলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও আরো বহুমুখী সমস্যা তৈরি হয় এই একমাত্র তাপমাত্রা বৃদ্ধির কারণে। 2023 সালে বাংলাদেশে যে আমরা রেকর্ড ব্রেকিং যে তাপমাত্রা দেখেছি, বাৎসরিক গড় তাপমাত্রা, এর একটা অন্যতম প্রভাবক ছিল হচ্ছে এল নিনো। এবং সাম্প্রতিক দশকগুলোতে আমাদের তাপমাত্রা 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যার পেছনে এল নিনো অন্যতম দায়ী। আমরা যদি আসি কৃষি ও পানির উপরে আমাদের এল নিনোর যে প্রভাব, আমাদের আমন ধান যেহেতু সম্পূর্ণ বৃষ্টি নির্ভর, বৃষ্টিপাত কমলে এখানে ফসলের ক্ষতি হবে। তারপর আমাদের কৃষির উৎপাদনশীলতা ও ফলনকে কমিয়ে দিচ্ছে এই তাপমাত্রা ও পানি কমে যাওয়ার কারণে। আর ফসল নষ্ট হলে যেহেতু কৃষকের আয় কমে যায়, খাদ্যের দাম বেড়ে যায়, আমাদের দারিদ্রতা বেড়ে যায় এবং একই সাথে আমাদের জিডিপির উপরে নেগেটিভ ইফেক্ট ফেলে। এছাড়া যেহেতু উচ্চ তাপমাত্রা, তাপপ্রবাহ এবং বৃষ্টিপাত কমে যায়, যার কারণে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জও কমে যায়। এর ফলে আমাদের ভূগর্ভস্থ পানির স্তর কমে যায় এবং সুপেয় পানির এবং সেচের পানির একটা অভাব সৃষ্টি করে। এবং এই ম্যাপটা যদি আপনারা দেখেন ওয়াটার স্ট্রেসের, এখানেও দেখবেন যে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলেই আপনার পানি সংকটটা তীব্রতর হয় বেশি। এছাড়াও আমাদের যেসব এলাকাতে অনেক ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, টেক্সটাইল যেসব এলাকায় বেশি, সব এলাকায় উৎপাদনের জন্য প্রচুর পানি উত্তোলন করা হয়। শুকনো মৌসুমে এমনিতেই আমাদের পানির স্তর নেমে যায় এবং এল নিনোর সময় এই সমস্যাটা আরো প্রকট হয়। এছাড়া আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়ন ক্ষেত্রে আমাদের যে প্রভাবটা হয়, আহ, অনুগ্রহ করে আপনাদের মাইকটা একটু মিউট রাখবেন প্লিজ। জি। আহ তাপমাত্রা বৃদ্ধি ও তাপ প্রবাহের কারণে আমাদের তাপজনিত যে অসুস্থতা থাকে, হিট স্ট্রোক, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, এই সমস্যাগুলা সৃষ্টি হয়। শহর এলাকায় জনজীবন আরো বেশি বিপর্যস্ত হয়ে যায়, যেহেতু শহরে আছে আপনার সবুজ স্থান কম এবং দিকে কংক্রিট হওয়ার কারণে কংক্রিটের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি মাটি থেকে। যার কারণে আমাদের শহরগুলো একটা মানে জ্বলন্ত কড়াইয়ের মতো অবস্থা হয়ে যায় এই আহ তাপ প্রবাহের সময়। একই সাথে আমরা জানি যে ভেক্টরবাহী রোগ যেগুলো আছে, ডেঙ্গু, ম্যালেরিয়া বা এই ধরনের পরজীবী বাহিত রোগ, এদের বৃদ্ধির পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। উষ্ণ ও স্যাঁতসেঁতে আবহাওয়াতে এই পরজীবীগুলো খুব সুন্দর বিকশিত হতে পারে, যার কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। একই সাথে আমরা যদি ভালনারেবল কমিউনিটি বা ঝুঁকিপূর্ণ কমিউনিটির কথা চিন্তা করি, তার মধ্যে অন্যতম হচ্ছে শিশু ও বয়স্ক, যারা এই তীব্র তাপদাহের সময় যদি খোলা আকাশের নিচে কর্মরত থাকেন তাহলে তাদের হিট স্ট্রোক এবং অন্যান্য ঝুঁকি বৃদ্ধি পায়, স্বাস্থ্য ঝুঁকি। আমরা এল নিনোর কারণে যদি অর্থনৈতিক প্রভাবের কথা চিন্তা করি, তাহলে আমরা প্রথমেই জানি যে এল নিনোর কারণে আমাদের বৃষ্টিপাত কমে যায়, ফলন কমে যায়, যার কারণে কৃষকদের আয় হ্রাস পায়, খাদ্যের দাম বেড়ে যায়, খাদ্য স্বল্পতা দেখা যায় এবং দেশের জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া আমরা যদি অন্যান্য খাতে যদি প্রভাবগুলো হ্যাঁ, চিন্তা করি, আমাদের আহ অনলাইনে কি শ- মিটিং আছে যে সামনে ছেড়ে দাও। আমারটা জি, জি, আমাদের শক্তি খাতে যদি প্রভাবের কথা চিন্তা করি, যেহেতু এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপ প্রবাহ বৃদ্ধি পায় এবং একই সাথে পানি শূন্যতা তৈরি হয়, খরার পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই সময়টা যেহেতু আমাদের কৃষিকাজের সময়, আমাদের সেচের জন্য পানি লাগে, ঘরবাড়ি ঠান্ডা রাখার জন্য আমাদের ফ্যান, এসি এগুলা বেশি ব্যবহার করা লাগে। তো আমাদের বিদ্যুৎ চাহিদা অতিরিক্ত বেড়ে যায় এই এল নিনোর প্রভাবে। এবং একই সাথে জানেন যে আমাদের যে জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে কাপ্তাই, সেখানে যেহেতু গ্রাউন্ড ওয়াটার রিজার্ভ এবং বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আমাদের জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও হ্রাস পায় বা অনেক সময় হয়তো বা স্থগিত হয়ে যায়। পরিবহনের কথা যদি পরিবহন খাতের কথা যদি চিন্তা করি, অতিরিক্ত তাপের কারণে আমাদের রেল লাইন বেঁকে যায় বা সড়কের পিচ গলে যায়, ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্ঘটনার সৃষ্টি করার একটা সম্ভাবনা থাকে। এছাড়া আমাদের শিক্ষাক্ষেত্রেও এর কুপ্রভাব রয়েছে। তীব্র তাপদাহে অনেক সময় স্কুল বন্ধ রাখতে হয়, এতে শিশুদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা সমস্যাগুলো সম্পর্কে জানলাম।
এখন যদি আমরা চিন্তা করি যে এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি, তো আমাদের স্বল্প মেয়াদী অভিযোজন কৌশল বা শর্ট টার্ম অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিজ আছে কিছু, এবং একই সাথে লং টার্ম মিটিগেশনের কিছু আমাদের পলিসি প্রয়োজন। যেহেতু এই সমস্যাটা নিয়মিতই ঘটতে থাকবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে হয়তোবা এখন ঘন ঘনই হতে থাকবে, আমাদের কয়েক বছর পর পরই এল নিনো কন্ডিশন সৃষ্টি হবে। আগে হয়তোবা যে এল নিনোটা আমরা 7 বছর বা 8 বছর পর পর হতো, এখন হয়তোবা সেটা 2 বছর বা 3 বছর অন্তর অন্তর আমরা দেখতে পারবো, এবং এর তীব্রতাও বৃদ্ধি পেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে। তো আমরা তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে স্বল্পমেয়াদী অভিযোজন কৌশলের আমরা ফোরকাস্ট বেসড প্রিপেয়ারনেস বা পূর্বাভাস ভিত্তিক প্রস্তুতি নিতে পারি। দেখেন, আমাদের যদি কাছে যদি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা যদি জোরদার থাকে, আমরা যদি জানতে পারি যে ঠিক কোন মাসে তাপদাহগুলো আসছে এবং কোন সপ্তাহে হচ্ছে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হবে, তাহলে এটার সাথে অ্যাডজাস্ট করে আমাদের কৃষকরা সেই অনুযায়ী আপনার কৃষিকাজ চালাতে পারে। হয়তো বা সম্পূর্ণরূপে না পারলেও তারা 1 সপ্তাহ আগে বা পরে ফসল বুনন, ফসল রোপণ বা ফসল হারভেস্ট করার প্ল্যানিং করতে পারে। আমাদের আসলে একটা ডিজাস্টার ক্যালেন্ডারের মতো দরকার, তাহলে আসলে আমাদের কৃষি এবং অন্যান্য পলিসি মেকাররা সুন্দরভাবে অপারেট করতে পারবে সেই দুর্যোগের টাইম শিডিউলের সাথে অ্যাডজাস্ট করে। আমরা যদি কৃষি খাতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে আমরা খরা সহিষ্ণু বা ড্রট টলারেন্ট ক্রপ ভ্যারাইটি চাষ করতে পারি, বা শর্ট ডিউরেশন ক্রপ, যেগুলা 90 দিনের মধ্যে ফলন দিবে এরকম ধানের জাত, তাহলে দেখা যাবে যে আমরা তাপ প্রবাহ বৃদ্ধি পাওয়ার আগেই বা তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার আগেই বা খরা সৃষ্টি হওয়ার আগেই আমরা ফসল হারভেস্ট করে ফেলতে পারি। এবং আমাদের সেচ সুবিধাটাকেও আমরা উন্নত করতে পারি, যাতে আমাদের এই পানি স্বল্পতার সময় আমাদের সেচ ব্যবস্থা ব্যাহত না হয়। আমাদের যেহেতু বলেছিলাম যে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে পানি পানি সংকট সৃষ্টি হয়, বা দেশের অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলোতে, হিল ট্রেক্স অঞ্চলগুলোতে অনেক সময় শুষ্ক মৌসুমে পানির পানযোগ্য পানির সংকট তৈরি হয়, এবং এলজিওতে এল নিনোর কারণে সেটা তীব্রতর হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পানি সাশ্রয়ী বিভিন্ন প্রযুক্তি ইন্ট্রোডিউস করতে পারি এই জোনগুলাতে, এবং একই সাথে বৃষ্টির পানির সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং এর প্রতি জোরদার করতে পারি, যাতে অন্তত শুষ্ক মৌসুমগুলোতে সুপেয় পানির একটা সরবরাহ নিশ্চিত থাকতে পারে। একই সাথে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শহর অঞ্চলগুলোতে কুলিং সেন্টার তৈরি করতে পারি বা হাইড্রেশন সেন্টার, যেখানে আসলে একটু ছায়া এবং ছায়ার ব্যবস্থা এবং একটু পানি পানের ব্যবস্থা থাকবে। তারপর আমরা যদি তাপ প্রবাহের দিনগুলা জানতে পারি, আমাদের অফিসগুলা কারখানাগুলা এমন ভাবে আমাদের কাজের প্ল্যানিং করতে পারি যাতে কর্মীদের তীব্র তাপের সময় খোলা আকাশের নিচে কাজ করতে না হয়, টাইমটা ওভাবে অ্যাডজাস্ট করা বা শিডিউলিং করা। এবং একই সাথে শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি ও খনিজ লবণ গ্রহণ নিশ্চিত করা, সেটা হতে পারে স্যালাইন বা কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা আমাদের ক্লান্তি কমাবে গরমের ভেতরে। আর যদি আমরা দীর্ঘমেয়াদী অভিযোজন কৌশল ও নীতিমালার কথা চিন্তা করি, তাহলে দেখেন, এল নিনো যেহেতু আমাদের একটা নিয়মিত ঘটবে এরকমই একটা প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মধ্যে আমরা এল নিনোকে ইনকর্পোরেট করতে পারি। যে এটাও আমার দেশে যেরকম বন্যা হয়, ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, খরা হয়, বজ্রপাত হয়, অন্যান্য দুর্যোগ যেভাবে হয়, ঠিক সেরকম ভাবে আমরা এল নিনোকে একটা দুর্যোগ হিসেবে লেবেলিং করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেলের সাথে ইনকর্পোরেট করতে পারি। তো আমাদের নীতি ও পরিকল্পনার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ যেটা আছে সেটা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। কারণ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে না নিতে পারলে এই বিপদের তীব্রতা আমাদের শুধু দিন দিন বাড়তেই থাকবে। তো আমাদের যে জলবায়ু সহনশীল ভূমি ব্যবহারের পরিকল্পনা করতে হবে, আমাদের এমন ভাবে চাষের জমি বা আবাসনের জমির প্ল্যানিং করতে হবে যাতে এই ধরনের দুর্যোগ আমরা সহজেই মোকাবেলা করতে পারি। অবকাঠামোমূলক উন্নয়নের ক্ষেত্রে আমরা পানি সঞ্চয় প্রকল্প, বাঁধ বা খাল পুনর্খনন প্রক্রিয়া চালু করতে পারি, সেচ সুবিধা সম্প্রসারণ করতে পারি। সেচের ক্ষেত্রে এখন যেহেতু আমাদের এল নিনোর সময় সেচেরও প্রয়োজন আবার বিদ্যুতেরও ঘাটতি থাকে, আমরা সেক্ষেত্রে সোলার পাওয়ার ইরিগেশন পাম্প এবং মিনি গ্রিড সোলার ইন্ট্রোডিউস করতে পারি এই জোনগুলাতে। প্লাস আমাদের শহর অঞ্চলে বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য আমরা কুল রুফ টেকনোলজি ইন্ট্রোডিউস করতে পারি, যাতে আমাদের এসির ব্যবহারটা কমে যায় শহর অঞ্চলে। আমরা যদি সোশ্যাল সেফগার্ডিং এর কথা চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের যেহেতু এল নিনোর সময় এবং এই দুর্যোগে খরা ও বন্যায় আমাদের খাদ্য ঘাটতি হয়, আমাদের খাদ্য সহায়তা কর্মসূচি করার
উচিত, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা বা ফসলের জন্য বীমার ব্যবস্থা চালু করা উচিত। আমাদের যদি দীর্ঘমেয়াদী চিন্তা করি, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী এল নিনো পূর্বাভাস গবেষণায় বিনিয়োগ করা উচিত। অ্যান্ড স্যাটেলাইট মনিটরিং ব্যবস্থা যদি আমরা ব্যবহার করতে থাকি, তাহলে আসলে আমরা এই দুর্যোগগুলো সম্পর্কে আগাম পূর্বাভাস পেতে পাবো, এবং এর প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডটা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সেই দুর্যোগের আবির্ভাব এবং চলে যাওয়ার সাথে অ্যাডজাস্ট করে আমাদের অন্যান্য কাজকর্ম আমরা রিশিডিউল করে নিতে পারি। তো আমাদের বিভিন্ন যে খাত আছে, খাত ভিত্তিক আমরা যেসব ব্যবহারিক পদক্ষেপ নিতে পারি এল নিনো এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, আমরা ব্যাংকিং বা অর্থায়ন খাত যা করতে পারে, তারা গ্রিন লোন ইন্ট্রোডিউস করতে পারে এবং ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স বা জলবায়ু ঝুঁকি বীমা ইন্ট্রোডিউস করতে পারে। এটা কৃষকদের জন্য বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য তারা এই বীমা ও লোন কর্মসূচি চালু করতে পারে। আমাদের পোশাক ও টেক্সটাইল খাত যা করতে পারে যে পানি সাশ্রয়ী ম্যানুফ্যাকচারিং এবং সার্কুলার ইকোনমি প্র্যাকটিস করা, যাতে আমাদের রিসোর্সের উপরে প্রেসার কমে। এবং আমাদের পোশাক ও টেক্সটাইল শিল্পে আমরা জানি যে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি ব্যবহার হয়। তো আমাদের সেই পানি সাশ্রয়ী ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তি ইন্ট্রোডাকশন খুবই জরুরি। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে আমাদের ড্রট টলারেন্ট ক্রপ, দেন আপনার রেইন ওয়াটার হারভেস্টিং বা পানি সংরক্ষণ সেচের জন্য, এবং মিনি কোল্ড স্টোরেজ ইন্ট্রোডিউস করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা জানি যে ফসলকে সংরক্ষণ করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আবার বিদ্যুৎ শর্টেজ থাকার জন্য কোল্ড স্টোরেজও অনেক সময় বিদ্যুৎ সরবরাহ থাকে না, কোল্ড স্টোরেজে রাখার পরেও ফসল নষ্ট হয়। সেক্ষেত্রে আমরা মিনি কোল্ড স্টোরেজ, সোলার পাওয়ার বা বায়োগ্যাস পাওয়ার, এগুলাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। জ্বালানি খাতে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে, যাতে আমার এই এল নিনো বা খরার সময়টাতে আমার ফসিল ফুয়েল নির্ভর আহ জ্বালানি উৎপাদনটা কমে যায়, এবং এতে আমাদের আসলে জ্বালানি দক্ষতা বা এনার্জি এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। আমাদের কনস্ট্রাকশন এবং রেসিডেন্সিয়াল সেক্টর যেটা করতে পারে, তারা ক্লাইমেট টলারেন্ট বিল্ডিং, কুল রুফ টেকনোলজি, এবং শহরাঞ্চলে সবুজ স্থান বা বনায়ন, যেমন মিওওয়াকি ফরেস্ট একটা টেকনিক আছে যেটা স্বল্প সময়ে আসলে দীর্ঘস্থায়ী বনাঞ্চল তৈরি করতে পারে। আমাদের শহরে দেখা যেতে পারে প্রতি মহল্লা বা ওয়ার্ডে এরকম কিছু জায়গা ডেডিকেট করা উচিত, যে জায়গাগুলো আসলে আমাদের কমিউনিটি গ্রিন স্পেস হিসাবে স্বীকৃতি পাবে। তো আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সেক্টরের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের তাপ সহনশীল সাপ্লাই চেইন প্রতিষ্ঠা করা, যে তাপমাত্রা বৃদ্ধি বা কমের সাথে আমাদের সাপ্লাই চেইন ব্যাহত হবে না, এবং নিয়মিত জলবায়ু বিষয়ক তথ্য পর্যবেক্ষণ করে আমাদের কার্যপরিকল্পনা করা। আমরা যদি আসি ব্যবসায়ী ও শিল্পপতিদের ভূমিকার কথা যদি চিন্তা করি, যে এই এল নিনো ও অন্যান্য জলবায়ু পরিবর্তন বিষয়ক দুর্যোগ মোকাবেলায় তাদের কি কি ভূমিকা রয়েছে এবং তাদের কাজের কি কি ধরনের সুযোগ রয়েছে। জলবায়ু সহনশীল কার্যক্রমের মধ্যে তারা সাপ্লাই চেইন সমন্বয় করতে পারে, তারা ওয়ার্কার সেফটি এনশিওর করতে পারে, এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারে। যারা বিনিয়োগকারী আছেন, তারা পানি সাশ্রয়ী প্রযুক্তি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে পারেন। এই খাতগুলাতে আসলে বিনিয়োগ খুবই জরুরি, কারণ আমাদের এল নিনো ভিত্তিক যে সমস্যা, সেই সমস্যাগুলোকে সামারাইজ করলে আসলে এই সেক্টর গুলাতে আমাদের বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার। এবং এগুলাই হচ্ছে মাদার অফ আদার প্রবলেমস। যদি আমার পানি সাশ্রয়ী প্রযুক্তি থাকে, তাহলে আসলে আমার সেচ এবং অন্যান্য পানি ব্যবহারের সমস্যা হবে না। যদি আমার জলবায়ু সহনশীল অবকাঠামো থাকে, তাহলে আমার কর্মী সুরক্ষা এবং অন্যান্য বিষয়গুলো এনশিওর হবে। আমার নবায়নযোগ্য জ্বালানির সাপ্লাই নিশ্চিত থাকলে আমার এল নিনোর সময়গুলোতে সেচ বা ঘরবাড়ি ঠান্ডা রাখার জন্য বিদ্যুৎ সংকট তৈরি হবে না। আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ড গুলো আছে, এই ক্ষেত্রে এই খাতগুলা যা করতে পারে, তারা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে ব্যাপারগুলো রয়েছে, যেমন কোস্টাল অ্যাফরেস্টেশন বা ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন, এইসব জায়গাতে ফান্ড অ্যালোকেট করা এবং ফান্ড গুলাকে আরো সমৃদ্ধ করা, এবং কমিউনিটি ভিত্তিক রেজিলিয়েন্ট যেসব প্রকল্প আছে সেগুলাতে অর্থায়ন করা। আমাদের উদ্ভাবন সেক্টরের হিসাবে আমাদের করার আছে জলবায়ু অভিযোজনের জন্য পণ্য ও সেবা উন্নয়ন এবং নতুন কিছু আবিষ্কার করা, নতুন টেকনোলজি এবং নতুন সিস্টেম, যার সাথে আমরা অ্যাডজাস্ট করে আমাদের জীবন চালাতে পারবো। আর ফর ওয়ার্কার সেফটি, এক্ষেত্রে ব্যবসায়ী ও শিল্পপতিদের একটা বড় ভূমিকা রয়েছে, যেহেতু তাদের জিম্মাতেই অনেক কর্মীরা কাজ করেন, তো কর্মীদের সেফটি তাদের একটা অন্যতম দায়িত্ব।
সেক্ষেত্রে তারা তাপ সুরক্ষা প্রোটোকল এবং কুলিং ব্যবস্থা এবং তাপ প্রভাবের সময় নমনীয় কাজের সময় নিশ্চিত করতে পারেন। আমরা জানি আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে এবং উন্নয়ন অগ্রযাত্রায় হচ্ছে আমাদের আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার বা ইন্টারন্যাশনাল এনজিওদের একটা বড় ভূমিকা থাকে। যেমন ইউএন, ইউএনডিপি, ইউএনইপি, ইউনিডো বা অন্যান্য যত ধরনের আমাদের আন্তর্জাতিক এনজিও বাংলাদেশে কাজ করছে, তাদের একটা ভালো ভূমিকা তাদের রয়েছে এই এল নিনো এবং অন্যান্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দুর্যোগ মোকাবিলায়। যেমন তারা পলিসি অ্যাডভাইজারি করতে পারে, তারা জাতীয় সরকারকে নির্দেশনা দিতে পারেন যেন এল নিনোকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করা হয়। তারা, আমরা জানি যে জলবায়ু ফাইন্যান্স বা ক্লাইমেট ফাইন্যান্সের যে আহ, তহবিলটা আছে, এই তহবিল থেকে বাংলাদেশে টাকা প্রবাহিত করতে পারে গ্রিন ক্লাইমেট ফান্ড বা অ্যাডাপ্টেশন ফান্ড বা মিটিগেশন ফান্ডের টাকাগুলা, যাতে আমরা জলবায়ুর কারণে যে প্রকট হচ্ছে আমাদের এল নিনো, লা নিনা এবং তাপমাত্রা বৃদ্ধির সমস্যাগুলা, সেই সমস্যাগুলো আমরা জলবায়ু পরিবর্তনের লেন্স দিয়ে যাতে আমরা মোকাবেলা করতে পারি, ওই লেন্সে যাতে দেখতে পারি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের আইএনজিও গুলো আমাদের সরকারকে বা বিভিন্ন সংস্থাকে স্যাটেলাইট মনিটরিং, এআই বেসড আর্লি ওয়ার্নিং, দেন হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ডিজাইন, এগুলা তৈরিতে সাহায্য করতে পারে। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য কর্মকর্তা, কমিউনিটি লিডার বা যারা প্রফেশনাল আছে তাদের ভালনারেবিলিটি গুলাকে অ্যাসেস করা এবং অভিযোজনে আহ, প্রশিক্ষণ দিতে পারে। আমাদের নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তথ্য তথ্য তৈরি, সর্বোত্তম চর্চা বিনিময়, দক্ষিণ সাউথ সাউথ কোলাবোরেশন, এগুলো আমরা করতে পারি। কোঅর্ডিনেশন আমাদের এখানে খুবই দরকার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সুশীল সমাজ পার্টনারশিপ এবং বেসরকারি খাতের অন্তর্ভুক্তি সবগুলাই আমাদের দরকার। কারণ এই দুর্যোগটা যেহেতু মাল্টি ডাইমেনশনাল, তো আমাদের একটি হোলিস্টিক অ্যাপ্রোচে দুর্যোগটাকে মোকাবেলা করতে হবে। আমাদের আইএন যেগুলো এখানে পানি নিরাপত্তা, জলবায়ুর সাথে মানানসই কৃষি, পূর্বাভাস ভিত্তিক বা আর্লি ওয়ার্নিং সিস্টেম এস্টাবলিশমেন্ট, আমাদের আরবান ম্যানেজমেন্ট, আমাদের ইকোসিস্টেম রিস্টোরেশন এবং সোশ্যাল সেফগার্ডিং, বেসরকারি খাতের অংশগ্রহণ, এই জিনিসগুলোতে তারা বিনিয়োগ করতে পারে এবং তাদের কাজের সুযোগ রয়েছে। তো তাদের জয়েন্ট প্রোগ্রামিং করতে পারেন এবং একজন আরেকজনের পরিপূরক ভূমিকা পালন করতে পারেন, যে একজন নীতিমালা তৈরিতে সাহায্য করলো, আরেকজন ইমপ্লিমেন্টেশনে সাহায্য করলো, একজন অর্থায়নে সাহায্য করলো, আরেকজন কমিউনিটি লেভেলে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখালো। আর আমাদের এই সমস্যাটা একটা লোকালাইজড ভাবে আমরা সমাধান করতে পারি, যে সাংস্কৃতিক ভাবে উপযুক্ত, ভাষাগত ভাবে সহজলভ্য এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য স্থানীয় এনজিওদের সাথে সমন্বয় করা, অংশীদারিত্ব স্টাবলিশ করা। আর আমাদের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনের জন্য আমরা যৌথভাবে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ফ্রেমওয়ার্ক ইউজ করা, দেন প্রোগ্রেসটাকে ট্র্যাকিং করা এবং নলেজ শেয়ারিং করাটা এনশিওর করতে পারি। আমরা যদি দেখি যে অন্যান্য দেশ আসলে কিভাবে এল নিনোকে মোকাবিলা করে, তো এল নিনোতে অন্যতম ক্ষতিগ্রস্ত একটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। তো এখানে তারা বৃষ্টিপাত বৃদ্ধির জন্য ক্লাউড সিডিং তৈরি করে এবং জলাশয় ও বাঁধে পানি সংরক্ষণের চেষ্টা করে। তারা নতুন করে সেচ ব্যবস্থা আরো সম্প্রসারণ করছে, প্রায় 9 লক্ষ হেক্টর সেচ নেটওয়ার্ক তৈরি করেছেন, ইরিগেশন নেটওয়ার্ক, পানির পাম্প বিতরণ, দেন হচ্ছে আপনার ড্রট টলারেন্ট বীজ বিতরণ, আপনার গভীর নলকূপ খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ এবং সুপেয় পানির চাহিদা মেটানো, এবং সমুদ্রের উপকূলীয় অঞ্চলে তারা সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টও সৃষ্টি করেছেন। এর ফলাফলে 2023 সালের এল নিনোর তুলনায় 2026 সালে তাদের ধানের মজুদ বেড়েছে 244.74%। তো আমরা যদি আগে থেকে মিটিগেশন অ্যাকশন গুলা নিতে পারি, তাহলে আমাদের আসলে ক্রপ লস হবে না, বরঞ্চ এটাকে আমরা একটা স্কোপ হিসেবে ইউজ করতে পারি। তো ল্যাটিন আমেরিকাতে ওভারঅল যা করেছে, তারা জরুরি পরিকল্পনা সক্রিয়করণ করেছে, পানি, জ্বালানি, পরিবহন ব্যবস্থা তৈরি করেছেন। জি, আমরা প্রশ্নে যাব, একটু আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি শেষ করছি। আহ তো তারা কমিউনিটি রেজিলিয়েন্সের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আগে থেকে আলাদা করেছেন এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। পেরুতে তারা অস্বাভাবিক সম্পদ বরাদ্দ বলতে আসলে ইররেগুলার ফান্ড অ্যালোকেশন বুঝাইছেন তারা। আহ এজন্য এল নিনো তো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং খাতগুলোতে আগে থেকে একটা বরাদ্দ চালু রেখেছেন।
তাদের জাতীয় পরিকল্পনা তৈরি করেছেন, যেখান থেকে তারা লেট রেসপন্স থেকে তারা আর্লি এবং ইফেক্টিভ রেসপন্সে পলিসি শিফট করেছেন। নদী খনন ও তীর রক্ষায় ইনভেস্ট করেছেন, কৃষকদের সহায়তা করেছেন, এবং বিশ্ব ব্যাংকের সাথে 5 বছরের পরিকল্পনা করেছেন এই এল নিনো ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায়। থাইল্যান্ড একই সাথে পানি সম্পদ ব্যবস্থাপনার বিশেষ জোর দিয়েছে, দুর্যোগ বীমা চালু করেছে, এবং নেট জিরো এমিশনের লক্ষ্যমাত্রা ঠিক করে জলবায়ু সহনশীলতা বাড়াতে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন। জলবায়ু তথ্য সংরক্ষণ ও তার পূর্বাভাস দিয়ে চালু করেছেন, এবং জাস্ট রেসপন্স টু এ ডিজাস্টার থেকে সরে এসে তারা আর্লি প্রিভেনশনের দিকে ঝুঁকেছেন। অস্ট্রেলিয়াও একটা ক্ষতিগ্রস্ত দেশ, তারা কোল্ড চেইন তৈরি করেছেন, তাপমাত্রা মনিটরিং করছেন, পানি ব্যবহার করছেন, কমিউনিটি অ্যাওয়ারনেস তৈরি করছেন, হিটওয়েভ হেল্প নামে প্রকল্প চালু করেছেন, এবং ওখানে যেহেতু অনেক দাবানল হয়, সেই দাবানল আহ থামানোর জন্য তার আগে থেকেই প্রস্তুতি জোরদার করেছেন। তো ক্যালিফোর্নিয়াতে বন্যা নিয়ন্ত্রণের জন্য ডেব্রিস বেসিন ও ফ্লাড কন্ট্রোল চ্যানেল টেস্ট করছেন তারা। অবকাঠামোর জরিপ করে দেখছেন, বাঁধ নিরাপত্তা জোরদার করছেন, জনসচেতনতা বৃদ্ধি করছেন, উপকূলীয় সুরক্ষা জোরদার করার জন্য কাজ করছেন, যে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 6 থেকে 12 ইঞ্চি বৃদ্ধি পায়, তাতে যারা এতে ক্ষতিগ্রস্ত না হয় সে প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ইথিওপিয়াও পিছিয়ে নেই, ইথিওপিয়াও তার সয়েল হিউমিডিটি কনজারভেশনে কাজ করছেন, যেহেতু খরা তাদের একটা অন্যতম সমস্যা হয় এল নিনোতে। ড্রট টলারেন্ট ফসল এবং বায়োলজিক্যাল রিসোর্সের ব্যবহার, এগুলা তারা জোরদার করছেন, এবং এল নিনোতে যেহেতু ফসলের অনেক বেশি ক্ষতি হয়, তো সেক্ষেত্রে তারা পশুপালন খাতকে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন। আমরা যদি ভাবি যে অন্যান্য দেশের উদাহরণ থেকে বাংলাদেশ আসলে কি করতে পারে, বাংলাদেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো আর্লি ওয়ার্নিং সিস্টেমের প্রতি জোরদার করতে পারে, আবহাওয়া পরিবর্তন, ড্রোন ও স্যাটেলাইট মনিটরিং ব্যবহার বাড়াতে পারে, এবং পেরুর মতো আপনার ইররেগুলার ওয়েলথ অ্যালোকেশন এবং থাইল্যান্ডের মতো ডিজাস্টার ইন্স্যুরেন্স চালু করতে পারে। আন্তর্জাতিক সহযোগিতার জন্য পেরু যেভাবে বিশ্ব ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে, আমরা সেভাবে বিভিন্ন আইএনজিও বা এই ধরনের সংস্থার সাথে অংশীদারিত্ব করতে পারি। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা 2050 সাল বা 2060 সাল পর্যন্ত নেট জিরো এমিশন লক্ষ্যমাত্রা ঠিক করে আমাদের এনডিসি এবং ন্যাপ অন্যান্য কিছু বাস্তবায়ন করে আমরা আগাতে পারি। তো আমাদের মূল বার্তা যেটা, সেটা হচ্ছে এল নিনো একটা স্বাভাবিক ও প্রাকৃতিক ঘটনা, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতা বৃদ্ধি পায়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও এল নিনোর মতো বিপদে অনেক ক্ষতিগ্রস্ত, ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রস্তুতি থাকলে এটা কমানো সম্ভব। তো আমাদের বিভিন্ন স্তরে সরকার, আইএনজিও, ব্যবসায়ী, শিল্পপতি বা কমিউনিটি এবং ব্যক্তি পর্যায়ে আমাদের প্রত্যেকেরই কিছু করার আছে এই এল নিনো মোকাবিলাতে। ধন্যবাদ। আমাদের প্রেজেন্টেশন এই পর্যন্তই ছিল। আমি চাচ্ছিলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলা সম্পর্কে জানতে। একজন হ্যান্ড রেজ করেছিলেন, আমি চাচ্ছিলাম আপনি যদি আপনার প্রশ্ন দিয়ে শুরু করতেন। মিস্টার দিদারুল ইসলাম প্রশ্ন করেছিলেন যে এটা জেনে আমরা কি করব, আমাদেরকে জয়েন করার মাধ্যমে কি করাতে চান। আপনি যদি অনুগ্রহ করে আপনার একটু পরিচিতি দিতেন, বা আপনি কোন সেক্টর থেকে জয়েন করেছেন, আমি হয়তো বা একটু বিস্তারিত আলোচনা করতে পারতাম যে আপনার খাত থেকে বা আপনি যে প্রফেশনের সেই প্রফেশন থেকে আপনার কি করার আছে এল নিনো মোকাবেলায়। যে কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন, বা এটা নিয়ে বিস্তারিত কোনো কাজ করতে চাইলে, ভবিষ্যতে কোনো কর্মপরিকল্পনা থাকলে স্ট্যাক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের যে গবেষণা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আমরা সেখানে হয়তো বা কোনো অংশীদারিত্ব বা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম আমরা একসাথে চালু করতে পারি। তো আপনারা আমন্ত্রিত সবাই আমাদের সাথে কাজ করার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের পিছনে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। আপনাদের পার্টিসিপেশন আমাদের কাছে অনেক মূল্যবান।
আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে আপনাদের উপস্থিতি আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের যদি আপনাদের আমাদের স্ট্যাক ফাউন্ডেশনের যদি ফেসবুক লিঙ্কটা যদি দেওয়া হতো তাহলে কানেক্ট হওয়ার একটা সুযোগ হইতো। জি চ্যাটে জি কি দেওয়া যায়? জি, আমি চেষ্টা করছি Sure. স্টেট ফাউন্ডেশনের ফেসবুক লিংকটা চ্যাটে দেওয়ার জন্য। আমি চ্যাট বক্সে হচ্ছে স্ট্যাক ফাউন্ডেশনের আহ, আপনার ফেসবুক লিংক এবং ওয়েবসাইট লিংক আমি দুটাই দিয়ে দিচ্ছি। জি, যে ফেসবুক লিংক এবং এটা আমাদের ওয়েবসাইট লিংক। অনুগ্রহ করে সংযুক্ত থাকবেন আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে, আমরা আশা করছি আপনারা উপস্থিত থাকবেন। এই আমাদের মিটিং এর সময় শেষ। সবাইকে আবারও ধন্যবাদ। গুড বাই, এন্ড গুড উইশেস ফর এভরিওয়ান।